Assalamu alaikum and a very good evening to you all. Today I will talk on endometrial cancer, very important topic for FCPS Part 1 Gynae and OBS, and also FCPS Part 2 Gynae OBS and subspecialty. Endometrial cancer, fourth most common cancer after breast, lung and colon. Most common malignancy of female genital tract in developed country. In USA, 53,000 new cases every year, around 8,590 deaths. African American woman has 40% lower risk of disease, but 50% greater risk of death because of late diagnosis. Now, what are the risk factors for endometrial cancer? Late menopause, nulliparity, unopposed estrogen therapy, history of persistent anovulation, history of irregular and excessive premenopausal bleeding, obesity, diabetes mellitus, hypertension, personal or family history of breast, colon, ovary, or endometrial cancer. That means Lynch syndrome. Atypical endometrial hyperplasia. Tamoxifen therapy, radiation menopause. So, now effect of prolonged unopposed estrogen stimulation on endometrium. We all know that estrogen causes hyperplasia. That is the fertile soil for development of carcinoma of endometrium, either by increased production of estrogen or by decreased degradation. Ovarian, adrenal, or obesity causes increased production that causes relative excess of estrogen. On the other hand, if there is impaired liver function, then relative excess of estrogen. Otherwise, drugs, menopausal hormone replacement therapy also causes excess of estrogen. Family history, Lynch syndrome, mismatch repair, P53 overexpression also lead to endometrial hyperplasia. After prolonged time, it will lead to endometrial carcinoma. এখন এই যে রিস্ক ফ্যাক্টরগুলি, রিস্ক ফ্যাক্টর আমাদের জানতে হবে, কারণ আমাকে ডায়াগনোসিস করার আগে আমি যখন হিস্ট্রি নিব এই রিস্ক ফ্যাক্টরগুলো আছে কিনা আমাকে এক্সক্লুড করে নিতে হবে। আদারওয়াইজ আমরা যখন এই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা অবস গাইনি সেকেন্ড পার্টের কেস প্রেজেন্টেশনের জন্যও থাকে, টেবিল ভাইভাতেও থাকে, তারপর রিটেন এক্সামে থাকে। এখন এই টপিক এতই ইম্পর্টেন্ট যে কোনোভাবেই একে আমরা বাদ দিতে পারবো না। এখানে ইনফরমেশন হতে পারে যে থিওরিটিক্যাল মনে হবে, অনেক সময় মনে হবে ক্লামজি বা বুকিশ না, কিন্তু তারপরও যতটা ইনফরমেশন গ্যাদার করা যায়, কারণ আমি যদি একটা ইনফরমেশন মিস করি তাহলে দেখা যাবে যে স্টেপ বাই স্টেপ আমি যে ডায়াগনোসিস করার কথা সেটা আমি করতে পারবো না। তার ফলে দেখা যাচ্ছে যে আমাদের ইনকমপ্লিট ডায়াগনোসিস, ইনকমপ্লিট ইভালুয়েশন লিড টু ইনকমপ্লিট ম্যানেজমেন্ট। তো একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, আমি মনে করি যে তাকে আমরা 80% সময় দিব তার হিস্ট্রি টেকিং এক্সামিনেশনে, তাহলে আমরা আমাদের যে ডায়াগনোসিস চাই সেটা হয়ে যাবে। এখন সবাই হয়তো একরকম না, কারণ আমরা যে একটা সেন্টারে কাজ করছি এই মুহূর্তে, সেখানে সব রকমের পেশেন্ট পাচ্ছি আমরা। হয়তো কোনো পেশেন্ট হিস্ট্রেক্টমি করে আসছে, কোনো পেশেন্ট শুধু ওপেন অ্যান্ড ক্লোজ করে আসছে, কোনো পেশেন্টের বায়োপসি করা। তো এইগুলি আসলে পেশেন্টের আমরা না উপকার করতে পারি না। কেউ হয়তো বললে হ্যাঁ আমি তো ডায়াগনোসিস করার জন্য একটা ডিএনসি করতে চেয়েছিলাম, কিন্তু পেশেন্ট বলল আগেই হিস্ট্রেক্টমি করে দেন, ডিএনসি করে কি লাভ। কিন্তু আমার যে হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস সেটা তো আগে আসতে হবে আমার প্ল্যানিং অফ ট্রিটমেন্টের জন্য, যে আমি ট্রিটমেন্ট কি করব, কি সিম্পল হিস্ট্রেক্টমি করব নাকি আমি র্যাডিক্যাল হিস্ট্রেক্টমি করব, আমার ফার্দার অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি লাগবে কি লাগবে না।
এই যে ডিসিশনগুলি, এই ডিসিশনগুলি কিন্তু ভালো হিস্টোপ্যাথোলজি না হলে আসবে না। তো আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে হিস্ট্রি টেকিং এর সময়, যে আমার রিস্ক ফ্যাক্টরগুলি কি কি, সেটা কি হাইপারপ্লাসিয়ার দিকে যাচ্ছে নাকি অলরেডি কার্সিনোমা হয়ে গেল, ওটা আমাকে দেখতে হবে। তো endometrial hyperplasia, we all know that this is a two biological different disease, endometrial neoplasia and hyperplasia. Important distinguishing features is the presence or absence of cytologic atypia. Endometrial hyperplasia used for any degree of glandular proliferation devoid of cytologic atypia. এখানে শুধু গ্ল্যান্ডের proliferation থাকবে, সেল তার সাইজ, নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, এভরিথিং নর্মাল থাকবে, এখানে কোনো রকম অ্যাটিপিয়া থাকবে না, তখনই আমরা শুধু ওকে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া বলবো। আর যখনই এন্ডোমেট্রিয়াল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া ফর লিশনস উইথ সাইটোলজিক অ্যাটিপিয়া, এটাকে এখন এন্ডোমেট্রিয়াল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, আমরা যেরকম সার্ভিক্সে বলি সার্ভাইকেল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া। এখন why endometrial hyperplasia is important? Because simple hyperplasia lead to 1% of development of endometrial carcinoma. Just look, if simple hyperplasia associated with atypia, then risk of carcinoma 8%. On the other hand, if hyperplasia is complex one, then the risk of carcinoma is only 3%. But when it is associated with atypia, the risk increases up to 29%. So this is a chart. It's showing the management of endometrial hyperplasia. I will not go detail in it. Just I like to show you that perform a DNC to rule out what endometrial cancer in symptomatic patients. তোমাদের সবার কাছে যে কোনো পেশেন্ট কখনো যদি সিমটমেটিক আসে, একটা ডিএনসি করার আগে কখনো তার ট্রিটমেন্টে আমরা যাব না, কারণ আমাকে ডায়াগনোসিসে পৌঁছতে হবে এটা কি হাইপারপ্লাসিয়া না কার্সিনোমা, আমি তো জানি না, তার হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তাহলে ফার্স্ট হলো আমরা পারফর্ম ডিএনসি অ্যান্ড রুল আউট এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। দেন আমরা ভাগ করব ডিজায়ার টু রিটেন ইউটেরাস অর নো ডিজায়ার টু রিটেন ইউটেরাস। If no desire to retain uterus, then straightforward go for hysterectomy, simple hysterectomy. This is the management of hyperplasia. On the other hand, if patient wants to retain uterus, then if she is a premenopausal one, just use different kinds of progesterone and repeat endometrial biopsy after 3 to 6 months. If biopsy report came as persistent hyperplasia, then trial for high dose progesterone. And if it is persistent, then if patient desire to retain uterus, counsel her appropriately and go for hysterectomy and counsel her. If you keep your uterus in situ, then it will be a source of carcinoma in future. So after DNC, if there is persistent hyperplasia, then the treatment is hysterectomy. On the other hand, if we get normal or atrophic endometrium, then continue Depo-Provera 5 mg per day and annual TVS and ovulation induction if childbearing desired. This is the group we allow them for conception. Now, endometrial cancer. There are two different clinico-pathological subtypes of endometrial cancer are recognized. That means এই যে প্যাথোলজি, এই প্যাথোলজিটা যতক্ষণ পর্যন্ত আমরা সার্জিক্যাল স্টেজিং এ না যাব আমরা কিন্তু বুঝতে পারবো না, হিস্টোপ্যাথোলজি ছাড়া বোঝা যাবে না, শুধু ক্লিনিক্যাল দিয়ে হবে না। ফর দ্যাট রিজন ইট টার্মড অ্যাট clinico-pathologic subtypes. Estrogen related, that means type 1 endometrioid, and non-estrogen related type 2 non-endometrioid variety. Another group, endometrial cancer, may also develop after radiation treatment for cervical and other pelvic cancers, bladder, rectum, vulva, or vagina. More likely, these are non-endometrioid histology, poorly differentiated and present in an advanced stage. 5-year survival was only 27% if you compare with sporadic type of
সিএ এন্ডোমেট্রিয়াম। তো এখন এই যে আমার ভ্যারাইটি বলা, এই ভ্যারাইটি বলাটা এই কারণে যে আমি হিস্ট্রি থেকেই আলাদা করে ফেলতে পারবো, ডিফারেন্সিয়েট করতে পারবো যে এটা টাইপ 1 কি টাইপ 2। আর যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার টাইপ 1 টাইপ 2 ছাড়া যে আদার কজেস অফ রেডিয়েশন, কোনো কারণে পেলভিক রেডিয়েশন, সার্ভিক্স বা ব্লাডার, রেকটাম বা ভিজাইনার কারণে যদি পেশেন্ট পেয়ে থাকে, তারা খুবই খারাপ। দে আর ভেরি পুয়ারলি ডিফারেন্সিয়েটেড অ্যান্ড প্রেজেন্ট মেনলি ইন অ্যান অ্যাডভান্স স্টেজ। এই জিনিসগুলি আমরা আমাদের হিস্ট্রি থেকে, যখন হিস্ট্রি নেব, হিস্ট্রি থেকে আইডেন্টিফাই করে ফেলার চেষ্টা করব, ডিফারেন্সিয়েট করব যে এই রিস্ক ফ্যাক্টরগুলি তার মধ্যে আছে কিনা। এখন আমরা চলে যাই যে ক্যারেক্টারিস্টিক্স অফ টাইপ 1 ভার্সাস টাইপ 2। এই যে দুটো ভাগে ভাগ করা হলো, কেন একে ভাগ করা হলো? এই ভাগটা করা হলো এই কারণে, অ্যাকর্ডিং টু রিস্ক ফ্যাক্টর, টাইপ 1 obesity, unopposed estrogen and decreased estrogen and increased progesterone are protective for type 1. On the other hand, type 2 endometrial cancers are non-obese patient, current smokers, multiparas, non-estrogen related. And this group also includes breast cancer treatment by tamoxifen, radiation for other pelvic cancer. In case of type 1, white races are more affected than black. On the other hand, in type 2, white and black are same. What are the precursors? In type 1, precursors are atypical endometrial hyperplasia. In case of type 2, none or in situ carcinoma. If we take encounter that, what is the histopathology? On type 1 are endometrioid histopathology and type 2 are non-endometrioid. That means serous or clear cell. These are the most virulent group. It presents mainly grade 1 and 2 in case of type 1 and type 2 more than grade 2, that means 3. And stage is also same. Type 1 presents in stage 1 and stage 2, and type 2 presents more than stage 2, that means stage 3 and stage 4. And if you consider overall survival, that is 5-year survival is more than 83%, very good prognosis in case of type 1 cancer, but it is very poor in case of type 2, less than 60%. The presenting age less than 63 years in case of type 1 and more than 67 years in case of type 2. And molecular features are diploid, and on the other hand, in case of type 2, it is aneuploid. Now screening. তো এই যে আমরা সর্ট আউট করব, স্ক্রিনিং কাকে করব? অ্যাসিমটোমেটিক ওমেন, কখনো কখনো মনে হয় যে যারা হেলদি, কোনো সিমটম নাই, তাকে আমি কেন স্ক্রিন করব? এবং পেশেন্ট নিজে বলে যে আমি ভালো আছি, আমাকে কেন আপনি এত পরীক্ষা দিচ্ছেন, কেন করছেন? হ্যাঁ, তো এখানে অ্যাসিমটোমেটিক ওমেনের যেই গ্রুপটা, তো হু আর পোস্ট মেনোপোজাল উইথ এস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি। On the other hand, other groups are hereditary non-polyposis colon cancer, premenopausal women with anovulatory cycle, history of polycystic ovarian disease. Very important things, patient home diagnosis should be excluded. All patients present with postmenopausal bleeding. Postmenopausal women with pyometra. Asymptomatic women with endometrial cell in pap smear. In 25% women, 25% women have endometrial carcinoma if they have an atypical cell in their smear. Though patient is asymptomatic, but until proved otherwise, endometrial carcinoma should be excluded. Another group, perimenopausal women with history of intermenstrual bleeding or increasingly heavy period. Patient is in her reproductive period, but menstruation is increasingly heavy. Then we should exclude the cause of the bleeding. Perimenopausal women with abnormal uterine bleeding or history of polycystic ovarian disease. Now clinical features. আমরা একটা হিস্ট্রি যখন নিব, সে তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট যে পেশেন্ট কি সিমটম নিয়ে আসে, সেই সিমটম থেকেই মেইনলি হিস্ট্রি থেকে
70 to 80% আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। 90% of patients with CA endometrium will have abnormal vaginal bleeding, commonly postmenopausal bleeding. So etiology of postmenopausal bleeding: exogenous estrogen 30%, atrophic endometrium, very important cause of postmenopausal bleeding, responsible for 30%. And CA endometrium, just mind it, only 15%, and CA cervix and sarcoma and others only 10%. Just to exclude cancer, you have to evaluate postmenopausal bleeding. On the other hand, sometimes endometrial or cervical polyp remain the responsible cause of postmenopausal bleeding, nearly 10% case. On the other hand, endometrial hyperplasia also responsible, it is 5%. তো এটা আমাদের এখানে যেটা হচ্ছে বাংলাদেশে সিএ সার্ভিক্স অনেক বেশি, সিএ এন্ডোমেট্রিয়ামের চেয়ে অনেক বেশি। তো এই কারণে দেখা যায় যে পোস্টমেনোপোজাল ব্লিডিং এর 50 to 60%ই আমাদের কাছে কার্সিনোমা সার্ভিক্স নিয়ে আসে। যদিও পোস্টমেনোপোজাল ব্লিডিং এ দেখা যাচ্ছে যে বেশিরভাগই বেনাইন কজ, অনলি ক্যান্সার পাওয়া যাচ্ছে শুধুমাত্র সিএ এন্ডোমেট্রিয়াম 15% and other cause of cancer only 10%. Other etiology are benign. So to exclude benign and to diagnose a malignant condition, we have to evaluate postmenopausal bleeding until proved otherwise. Intermenstrual bleeding or heavy prolonged bleeding in perimenopausal or anovulatory premenopausal women should arouse. অনেক সময় গল্প করে এই তো পিরিয়ড বন্ধ হয়ে যাবে, তো এই যে অনিয়মিত হচ্ছে, হ্যাঁ এরকম করা যাবে না। যখন এদের এরকম থাকে তাকে ফুল ইভালুয়েশন করা লাগবে। The diagnosis may be delayed unnecessarily in this women because the bleeding is usually ascribed as hormonal imbalance. খুব কমনলি যে পেশেন্টই আসে প্রথমেই একটা নরমেন্স নরইথিস্টেরন আমরা শুরু করে দিই। এখন নরইথিস্টেরন দেয়া হলো, কিন্তু 2 to 3 সাইকেল পরেও পেশেন্ট যদি রেসপন্স না করে তাকে তো ফুল ইভালুয়েশন করা প্রয়োজন। হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন সবকিছু করে তাকে সর্ট আউট করতে হবে। এরকম পেশেন্টকে ছেড়ে দেওয়া যাবে না যে এটা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। Another important groups, vaginal bleeding may not occur because of cervical stenosis. Very rare but very important. In case of cervical stenosis in thin elderly estrogen deficient patient will not give you any information about vaginal bleeding. So no bleeding, but patient has pathology. Another group, hematometra in some patients with cervical stenosis, and purulent vaginal discharge resulting from pyometra. And examination signs. What are the signs? Patient may be obese or not. In 1/3 are not overweight. Hypertensive. Now, molecular pathways in obesity and endometrial cancer. Obesity causes increase in insulin level that lead to bioactive insulin-like growth factor increases, which causes increased ovarian androgen that lead to chronic anovulation. Therefore, progesterone, the protective progesterone decreases, will lead to endometrial cancer. On the other hand, obesity increases aromatase enzyme that causes increased level of bioavailable estrogen, which acts on endometrium by increasing insulin-like growth factor 1 and therefore increases bioactive insulin growth factor and lead to endometrial cancer. On the other hand, insulin causes decreased sex hormone binding globin that causes increased bioavailable estrogen. This is the molecular pathway. Now examination, very important. সবসময় এরকম মনে হয় যে কার্সিনোমা এন্ডোমেট্রিয়াম অ্যাবডোমিনাল ফাইন্ডিং কি থাকবে, কিছুই হয়তো থাকবে না। হ্যাঁ, কিছু নাও থাকতে পারে, কিন্তু থাকতেও তো পারে, usually unremarkable. In advanced cases, ascites may be present. Hepatic or omental mets may be palpable.
আমাদের যখন অ্যাডভান্স কেস আসে দেখা যায় যে কিছুই না, শুধুমাত্র পেটে পানি, অ্যাবডোমিনাল সোয়েলিং নিয়ে আসছে, অথবা শুধু একটা ওমেন্টাল কেক অথবা হেপাটোমেগালি। তো কেয়ারফুল সার্চ ফর ওমেন্টাল মেটস অ্যান্ড hepatic enlargement. Occasionally, a hematometra appears as a large, smooth midline mass arising from the pelvis. দেখা যায় যে সেন্ট্রালি একটা স্মুথ মিডলাইন মাস, তখন আমাদের ভাবতে হবে এটা কি হিমাটোমেট্রা না আদার কোনো প্যাথোলজি। হার্ড মাস ফেল্ট ইন অ্যাবডোমেন or enlarged uterus with fibroid. 30% cases of fibroid associated with endometrial carcinoma. So be careful during your abdominal examination. On the other hand, if you have any cystic mass felt in abdomen, that may be due to coexistent benign or malignant ovarian tumor. Be careful. Don't miss these cases. So in case of abdominal examination, ascites আছে কিনা, হেপাটিক মেটস, ওমেন্টাল মেটস, তারপর হলো হিমাটোমেট্রা, পায়োমেট্রা, এই কারণে ইউটেরাস বড় কিনা, ফাইব্রয়েড ইউটেরাসের জন্য ইউটেরাস বড় পাচ্ছি কিনা, সিস্টিক মাস এটার জন্য ওভারিয়ান মাস কোএক্সিস্টেন্ট আছে কিনা, বেনাইন হোক ম্যালিগনেন্ট হোক। এরপরে লাস্টলি ইঙ্গুইনাল লিম্ফাডেনোপ্যাথি, ভেরি ইম্পর্টেন্ট। কোনো পেশেন্টে যদি ইঙ্গুইনাল লিম্ফাডেনোপ্যাথি থাকে তখনই ডিজিজ স্টেজ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চর্বিতে চলে যাচ্ছে। তো ইঙ্গুইনাল লিম্ফ নোড অবশ্যই অ্যাবডোমিনাল এক্সামিনেশনের শেষে আমরা ইঙ্গুইনাল লিম্ফ নোড প্যালপেশন করে শেষ করব। নাও পেলভিক এক্সামিনেশন। At first inspection of vulva, perineum and vaginal introitus and vulva vagina cervix to exclude metastatic spread or other causes of abnormal uterine bleeding. There may be vulval growth. If you have a history of cervical cancer of 10 years back or 20 years back, patient had a history of radiotherapy, then their patient may present with vulval growth also, or metastasis in the vagina or cervix. So we should put a speculum to diagnose this. Uterus during pervaginal examination may be bulky or open, remain normal in size. এখানে তুমি নরমালও পেতে পারো, বাল্কিও পেতে পারো, 16 to 18 উইক, অ্যাকর্ডিং টু ডিজিজ, অ্যাকর্ডিং টু পেশেন্টস ইটিওলজি, the size will be increases. And of course we should palpate fornix to exclude any adnexal mass. We should go for rectovaginal examination. আমরা rectovaginal examination কেমন করে করি? Just to put a finger, index finger in vagina and middle finger in the rectum to evaluate fallopian tube, ovaries, cul-de-sac. Endometrial carcinoma may metastasize to this site or coexistent ovarian tumor such as granulosa cell tumor, thecoma or endometrial ovarian cancer may be noted. Epithelial ovarian cancer may be noted. তার মানে আমাকে রেক্টোভেজাইনাল করা লাগবে মেইনলি পাউচ অফ ডগলাসে কোনো ডিপোজিট আছে কিনা, এই ডিপোজিট এক্সক্লুড করার জন্য করা। আর তার সাথে যদি কেন অ্যাডনেক্সাল মাস পাউচ অফ ডগলাসে ইম্প্যাক্টেড থাকে, সিস্টিক মাস হিসাবে পাওয়া যাবে। আর তার সাথে সাথে যেটা অনেক সময় দেখা যায় যে রেকটাল গ্রোথ থাকে, যে রেকটাল গ্রোথ প্রাইমারি কিন্তু সেটা এন্ডোমেট্রিয়াম কিংবা ওভারিকে ইনক্লুড করে। তো এখানে আমরা রেক্টোভেজাইনাল এক্সামিনেশন খুবই ইম্পর্টেন্ট। আসলে প্রতিটা কেস আইডেন্টিফাই করার জন্য মেইন ইম্পর্টেন্ট হলো হিস্ট্রি আর তার এক্সামিনেশন। এটা কেয়ারফুলি করতে হবে। আমি মনে করি যে 80% সময় আমরা যদি হিস্ট্রি আর এক্সামিনেশনে দিই তাহলে আমাদের ডায়াগনোসিস কিন্তু অনেক ইজি হয়ে যায়। এখন নাও ডায়াগনোসিস, হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। A case of postmenopausal bleeding is considered due to endometrial carcinoma unless proved otherwise. Finding a benign condition does not negate a thorough investigation to rule out carcinoma, as two lesions may coexist. Just follow the term may coexist. Don't forget it. একটা বেনাইন লিশন পেলাম, তাতে আমি মনে করে ফেললাম যে এটাই লিশন, এর সাথে আর কিছু থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এক্সক্লুড না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার ডায়াগনোসিসে রিচ করতে পারবো না। সো টু লিশন মে কোএক্সিস্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে যে এরকম দুটা লিশন একসাথে থাকতেও পারে। আমি সিস্টিক মাস পেয়ে খুশি হয়ে গেলাম তাতে হলো না, আমাকে ফুল ইভালুয়েশন করা লাগবে। এরপরে হলো কিছু মার্কার, বায়োমার্কার করি আমরা। CA-125 elevated in advanced stage disease.
অ্যাডভান্স স্টেজেস ডিজিজ যখন পেরিটোনিয়াম ইনভলভ হয় তখন CA-125 লেভেল অনেক অনেক, দিস ইজ এ নন স্পেসিফিক ফাইন্ডিংস, নন স্পেসিফিক মার্কার, অনেক ডিজিজে বাড়ে, টিউবারকুলোসিস থেকে শুরু করে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ সব জায়গায় বাড়ে। তবে এখানে আমরা যদি এলিভেটেড পাই তাহলে বুঝতে হবে যে অলরেডি অ্যাডভান্স স্টেজ ডিজিজ। এছাড়া HE4ও করতে পারি আমরা, হিউম্যান এপিডার্মাল ফ্যাক্টর 4। Sometimes pap smear help us. It is not a reliable diagnostic test, but positive in 30% cases. So LBC or ECC, cervical curettage, endocervical curettage may detect glandular abnormalities in case of 30% cases. Ultrasonogram and color Doppler, transvaginal sonar. Findings suggestive of CA endometrium are if endometrial thickness more than 4 millimeter, hyperechoic endometrium with irregular outline, and increased vascularity with low vascular resistance. However, it cannot replace definitive biopsy. It will guide, but it cannot replace definitive biopsy. Now, all patients suspected of having endometrial carcinoma should have endocervical curettage and office endometrial biopsy by Sherman or a soft, flexible plastic suction cannula, PPL. It is more than 90% reliable. Very nice equipment for OPD, outpatient department, simple and very reliable. But we don't have, but in foreign country, most of the clinic setting, the PPL is always available. Histopathologically, positive endometrial biopsy allows planning of definitive treatment. যে এতক্ষণ বললাম যে বায়োপসির কথা, বায়োপসিটা আমাদের কি করবে? প্ল্যানিং অফ ডেফিনিটিভ ট্রিটমেন্ট। আমি যে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট দিব এটাই সে গাইড করবে। So if insufficient tissue is obtained, bleeding is light, may be due to atrophic endometritis. So no curettage if endometrial thickness less than 4 millimeter. There may be chances of perforation. Perforation হয়ে যেতে পারে এত থিন এন্ডোমেট্রিয়াম। তো এই কারণে যদি অ্যাট্রোফিক এন্ডোমেট্রাইটিস মনেই করি আমি, তার এন্ডোমেট্রিয়াল থিকনেস লেস দেন 4 মিলিমিটার, আমি ওই সময় আমরা চেষ্টা করব না করার জন্য। যদি আদারওয়াইজ কোনো খুব বেশি পোস্টমেনোপোজাল ব্লিডিং নাই, ব্লিডিং এর হিস্ট্রি অতটা নাই, 4 মিলিমিটারের চেয়ে কম, এই কেসগুলি আমরা সাসপিশনে রাখবো, কিন্তু একসাথে ডিসিশন নিব না, কারণ এখানে পারফোরেশন হয়ে যেতে পারে। তবে এটা একটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যাট্রোফিক এন্ডোমেট্রিয়ামকে ছাড়া যাবে না। অ্যাট্রোফিক এন্ডোমেট্রিয়াম মে হারবার carcinoma of endometrium. So now, in office setting endometrial biopsy, it is 10% false negative rate. So negative endometrial biopsy in a patient with heavy bleeding or endometrial thickness more than 4 millimeter, fractional curettage under anesthesia should be done. এখন যেটা হলো ফলস নেগেটিভ তো 10%, কিন্তু ফলস নেগেটিভ এদিকে তোমার পেশেন্ট প্রেজেন্ট করছে হেভি ব্লিডিং নিয়ে, অথবা তার এন্ডোমেট্রিয়াল থিকনেস মোর দ্যান 4 মিলিমিটার, এসব কেস আমরা তখন ফ্র্যাকশনাল কিউরেটেজের জন্য সেট আপ করবো, সিলেক্ট করে রাখবো। তো মোস্ট ইম্পর্টেন্টলি, hysteroscopy helps in direct visualization of endometrium and to take target biopsy. Now, the steps of fractional curettage. Endocervical curettage at first, then an uterine sound to note length of uterocervical canal, dilatation of the internal os, then uterine curettage in fundus, lower part of the body, anterior and posterior uterine wall, lateral walls of uterus. Usually, endometrial tissue is huge. A polyp forceps is introduced to remove endometrial polyp escape from curettage. Curate করলে সবসময় পলিপ আসে না, পলিপ আসে না, সেই কারণে পলিপ ফোরসেপটা লাস্টলি আমরা ইন্ট্রোডিউস করব, যে কোনো পলিপ থাকলে যেন পলিপেক্টমি করে দিতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট, স্পেসিমেন্স শুড বি প্লেসড ইন সেপারেট কন্টেইনার। স্পেসিমেনকে একেবারে সেপারেট কন্টেইনারে রাখতে হবে। আমরা যখন ডিএনসির জন্য প্রিপারেশন নেব তখনই ডিফারেন্ট কন্টেইনার আগে ঠিক করে ফেলবো,
যে কাজ শুরু করে কন্টেনার চাওয়া যাবে না, লেবেল করে ফেলতে হবে 1 2 3 4 5 6, হ্যাঁ, এরকম একটা কন্টেনার লেবেল করে তখন আমরা বায়োপসি পাঠাবো। আর এটা খুবই ইম্পর্টেন্ট যে এই বায়োপসি আমি কোথায় পাঠাবো। যেখানে হিস্টোপ্যাথোলজিস্ট ক্লিনিশিয়ানের সাথে সুন্দরভাবে যোগাযোগ রাখে এবং বললে সময় দিবে, সেরকম একটা জায়গায় আমি হিস্টোপ্যাথোলজি পাঠাবো, যেন হিস্টোপ্যাথোলজিক্যাল কোরিলেশনটা ভালো হয়। কারণ এই হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট আমার গোল যে আমি কোন দিকে যাব, আমার ট্রিটমেন্টার প্ল্যানিং অফ ট্রিটমেন্ট ফ্রম দিস হিস্টোপ্যাথোলজি। Now, preoperative investigations. We all know we do routine hematology and biochemistry to exclude any systemic disease, LFT, KFT, thorough complete blood picture. In addition, we do chest X-ray, colonoscopy, and CA-125. Not in all cases we do colonoscopy, just if history of any altered bowel habit or positive occult blood test or rectovaginal examination, in rectovaginal examination any rectal mass, then we will give advice for colonoscopy. And CT scan of chest, pelvis, and abdomen. The usefulness is very limited, as meaning myometrial invasion or the presence of nodal disease is very poor. So it will to exclude metastasis in liver, lungs, or in other side. If we do a chest CT, we could exclude lung mets. So it is the traditional investigation to exclude liver or lung mets, adnexal masses, or hydronephrosis in high risk case. যদিও আমাদের খুব বেশি এন্ডোমেট্রিয়াল মাস এক্সক্লুড করার জন্য হেল্প করবে না, কিন্তু আদার কোনো প্যাথোলজি আছে কিনা সেটা আমরা করতে পারি। আর আমাদের যেটা হেল্পফুল সেটা হবে এমআরআই। It is 83.3% accuracy and a positive predictive value is 89.8%, just near to PET CT. It is also 89.9%, just 90% মনে রাখলেই হবে। Now figure staging for endometrial carcinoma. এখনো আমাদের বেশিরভাগ টেক্সট বুকের 2009 এর যে ফিগার স্টেজিং সেটাই আছে। তো এখানে যেটা হলো কি, স্টেজ 1 এ এ বি সি ছিল, সেই সি এখন নেই, স্টেজ 1 এ স্টেজ 1 বি শুধুমাত্র। জাস্ট এটা করা হলো যে লেস দেন হাফ অফ মায়োমেট্রিয়াম এন্ড মোর দেন হাফ অফ মায়োমেট্রিয়াম। 1 এ হলো লেস আর বি হলো মোর। আর 2 যেটা, সেখানে শুধু স্ট্রমাল ইনভলভমেন্ট, অনলি স্ট্রমাল ইনভলভমেন্ট, সার্ভাইকাল স্ট্রোমা ইনভলভ, নট টু আদার পার্টস অফ দ্য বডি। যেটা 3 নিয়ে অনেক কন্ট্রোভার্সি। The cancer has spread beyond the uterus but still only in pelvic area. A, B, C এবং C এর মধ্যে 1 এবং 2, যেটা হচ্ছে যে A তে cancer has spread to the serosa of uterus and tissue of fallopian tube, ovary. That means it's still in pelvis but spreaded towards fallopian tubes and ovaries. And in case of 3B, the tumor is spreaded to vagina or next to the uterus. Now stage C1, that means involvement of lymph nodes. If pelvic node involves, it is C1, and in case of stage 3, C2, para-aortic and pre-aortic lymph node involved. Now stage 4, the cancer has metastasis to rectum, bladder, and distant organ. So 4A spread to the mucosa of rectum and bladder, and 4B, the cancer has spread to lymph nodes in groin area, that means inguinal lymph node, and it spread to the distant organ such as the bones or lungs or brain. So this is the picture. Just stage 1A, B, stromal involvement, more than 50% of endometrial involvement. Okay, this is confined to just endometrium.
and this also beyond the endometrium. This is the stage 2B, 2 stromal involvement. Stage 3A, fallopian tube and ovary. 3B, involvement of vagina, and also lymph nodes. 3C, pelvic and pre-aortic para-aortic. In case of 4A, the involvement of bladder and rectum, and 4B, involvement of liver, lungs, brain, and inguinal lymph node. Now grading is same like all other cancers, but spread. Direct extension to adjacent structures. The tumor is slow growing, confined to the stroma for a long time, but eventually spreads in all directions. Parametrium, parametrium, peritoneal cavity through the tubes. And spread downwards involves cervix in 15% cases. On the other hand, transtubal passage of endometrial cells into the peritoneal cavity. Presence of malignant cell in peritoneal washings and widespread intra-abdominal metastasis suggest exfoliated cells from primary tumor transported to peritoneal cavity by retrograde flow along the fallopian tubes. Tumor fallopian tubes দিয়ে peritoneal cavity তে চলে যায়। তো এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট স্টেজ হলো আমরা যখন প্রথমেই এক্সপ্লোর করি, প্রথমেই কি করি আমরা অ্যাসাইটিক ফ্লুইড যদি থাকে সেটা আমরা নিয়ে নিই। যদি ফ্লুইড নাও থাকে একটু নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশিং নিয়ে দিব, পেরিটোনিয়াল ওয়াশিং। কারণ এক্সফোলিয়েটিভ সেল প্রেজেন্ট থাকলে স্টেজিং চেঞ্জ হয়ে যাবে। সে যে স্টেজ আমি মনে করে খুললাম সেই স্টেজ থাকে না। তো কেয়ারফুল সার্চের ফলে যদি এরকম আমরা পেরিটোনিয়াল ওয়াশিং নিই আমরা appropriate staging করতে পারবো। Another dissemination through the lymphatics, usually late, fundus to pelvic and para-aortic lymph nodes through infundibulopelvic ligaments, and rarely inguinal and femoral through round ligament. Some important points. Rare to find positive para-aortic nodes in absence of positive pelvic nodes. Carcinoma of endometrium এ pelvic nodes যদি পজিটিভ না থাকে para-aorticও পজিটিভ হবে না। কিন্তু quite common to find microscopic metastasis in both pelvic and para-aortic nodes in some patient. In contrast to CS cervix, where para-aortic nodal metastasis virtually always secondary to pelvic nodal mets. Most of the time pelvic nodal mets, তারপরে হলো para-aortic pre-aortic nodal mets in case of CS cervix. But in case of endometrial carcinoma, para-aortic and pelvic lymph nodes microscopic metastasis occurs simultaneously in some patients. On the other hand, we may get vaginal metastasis. The result from lymphovascular invasion is very important, LVSI. In absence of cervical involvement, excluding direct spread, may occur despite preoperative sterilization of uterus with intracavitary radiation. শুধুমাত্র LVSI পজিটিভ থাকলে দেখা যাচ্ছে যে ভেজাইনাল মেটস হচ্ছে, কোনো ডাইরেক্ট কমিউনিকেশন নাই, ডাইরেক্ট স্প্রেড নেই, কিন্তু তারপরেও ভেজাইনাল মেটস পাওয়া যায় বিকজ অফ LVSI. It is the simple single prognostic factor, worse prognosis. But in some cases, uterus may be sterilized by prior radiotherapy, but we may get vaginal mets in those cases also. So previous radiation পাওয়া রোগীতেও আমরা vaginal mets পেতে পারি যদি তার LVSI পজিটিভ থাকে। On the other hand, grade 3 histology and LVSI, these are the significant predictor of vaginal relapse, not the depth of myometrial invasion. এখানে বুঝতে হবে যে myometrial invasion অবশ্যই একটা prognostic factor, কিন্তু তার চেয়েও বেশি important prognostic factor হলো grade 3 histology and LVSI. Hematogenous spread most commonly results in lung mets, liver, brain, bone, and other sites are involved, but it is less common.
Now, what are the prognostic variable? You all get it in the textbook: age, histological type, histological grade, nuclear grade, myometrial invasion, vascular space invasion, tumor size, peritoneal cytology, hormone receptor status, DNA ploidy, other biological markers, type of therapy, surgery or radiotherapy or chemotherapy. এই ভ্যারিয়েবলগুলো আমরা যখন টাইপ 1 ও টাইপ 2 এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ডিফারেন্স পড়লাম, তখনই আমরা কিন্তু বুঝতে পারলাম যে টাইপ 1 হিস্টোপ্যাথোলজি কখন হয় আর টাইপ 2 কখন হয়। LVSI, it is an independent prognostic risk factor for vault recurrence. I have already mentioned, and also for distant mets, lymph node mets, parametrial involvement, even in early stage disease. কখনো ডিজিজ আর্লি স্টেজ বলে পেশেন্টকে কিন্তু ইয়ে করা যাবে না যদি তার LVSI পজিটিভ থাকে, দেখা যায় যে এটা ভল্ট রিকারেন্স হয়ে যাচ্ছে। On the other hand, if ER and PR positive, the survival is longer. Now, histological type: endometrioid, mostly serous, highly virulent cancer, clear cell type, mucinous, adenocarcinoma with squamous differentiation. Pure squamous cell carcinoma of endometrium is very rare. Now, the important findings: you have to know those cases need to surgical staging. Endometrial cancer stage 1 and occult 2. This patient requiring surgical staging. This is the table: patient with grade 3 lesion, patient with grade 2 tumor more than 2 centimeter. If the histology is clear cell and serous carcinoma, histopathological report came as clear cell or serous carcinoma. Those cases also needs surgical staging. On the other hand, if patient with more than 50% of myometrial invasion, and also those patients with extension in the cervix. So very important, decision of surgical staging based on the histopathology from uterine curettings, cross findings on opening and frozen section. This is a small growth confined to endometrium. This is a grade 1 endometrial carcinoma. But here it is a grade 2 endometrial carcinoma occupying most of the corpus. So the patient such as this kind of patient need to undergo surgical staging. Now, another important stage, stage 2. When cervix and endometrium involved with adenocarcinoma, it may be difficult to distinguish between stage 1B adenocarcinoma of cervix and stage 2 endometrial cancer. So we should be careful, because from history, based on clinical and epidemiological feature, obese elderly women with a bulky uterus is more likely due to carcinoma endometrium. On the other hand, younger women with a bulky cervix and normal corpus is likely a case of carcinoma of cervix. If facility available, we could do a immunohistochemical staining for P16, that is the marker of human papilloma virus. We'll differentiate them. Cervical cancer being HPV positive. Cervical cancer human papilloma virus positive থাকবে। আমরা যদি একটা HPV করি, এখন অনেক জায়গায় অ্যাভেলেবল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএ টেস্ট, তো HPV টেস্টিং যদি করতে পারি তাহলে আমি আইডেন্টিফাই করে ফেলতে পারবো দিস ইজ এ কেস অফ সিএস সার্ভিক্স। যদি সিএস সার্ভিক্স না হয় তাহলে এটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। আমরা যে সার্জিক্যাল স্টেজিং বললাম, এই সার্জিক্যাল স্টেজিং মানে কি? দিস ইজ ডান ফর স্টেজ 2 এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। Modified type 2 radical hysterectomy, bilateral salpingo-oophorectomy, peritoneal washing for cytologic study, pelvic lymphadenectomy to meet common iliac area, dissection of grossly enlarged para-aortic nodes. Because if you like to remove all para-aortic lymph node, it will lead to severe lymphedema that will increase the morbidity of patient.
but no survival benefit. Omental biopsy. Careful search in the omentum for any nodule or any abnormal mass. Biopsy of any suspicious peritoneal nodules. So, postoperatively, adjuvant radiation is individualized on the basis of histopathological report. This is a flow chart showing management of patient with stage 1 and occult stage 2 endometrial carcinoma. After exploratory laparotomy, total abdominal hysterectomy plus peritoneal cytology taken, and resection of any enlarged pelvic or para-aortic lymph node. Pelvic lymph node purai nite hobe, enlarged na. All pelvic lymph nodes are only palpable para-aortic nodes. Then if negative nodes or no enlarged lymph node, then the case is stage 1A, grade 1 or 2. These cases need only observation, no further treatment. But after surgical staging, including pelvic lymphadenectomy for patient shown in table, I have already mentioned, the patient is in stage 1B, that means involvement of cervical stroma or any positive pelvic or para-aortic nodes or upper abdominal or pelvic peritoneal metastasis, completely resected. If it is a stage 1B, only cervical stroma involved, then treatment is vault brachytherapy only. So if pelvic lymph node and para-aortic lymph node involved, only pelvic lymph node, the treatment is EBRT, external beam radiotherapy. If it is involved by para-aortic lymph node, then the treatment is extended field radiation. On the other hand, if the disease is confined to upper abdominal and pelvic peritoneal mets, though it is completely resected, the treatment will be by chemotherapy, carboplatin, paclitaxel, or whole abdominal radiation. Now, some important points about lymphadenectomy. Pelvic lymphadenectomy. Pelvic lymphadenectomy. No preoperative scan is able to detect micrometastasis in lymph nodes. Full pelvic lymphadenectomy should be performed to obtain accurate surgical staging on all patients who meet the criteria. তাহলে pelvic lymphadenectomy selective করা যাবে না, ফুল পেলভিক লিম্ফাডেনেক্টমি করতে হবে, কারণ এমন কোনো স্ক্যান নাই যে আমি সিটি স্ক্যান করলাম বা পেট সিটি করলাম আমি বুঝে ফেললাম যে লিম্ফ নোড মেটাস্টাসিস কোথায় কোথায় আছে, এটা করা সম্ভব না। সো we should avoid sampling only because sampling only leads to inaccurate information. Now, para-aortic lymphadenectomy. Resect only enlarged lymph node. Excessive lymphadenectomy significantly increases operating time, blood loss, pre-operative, post-operative morbidity, particularly lower limb lymphedema. In 20% cases, patient suffers from lymphedema. It is a life-threatening and lifelong morbidity. Now, role of lymphadenectomy. It will help us to assign surgical stage and provide prognostic information. To treat patient with positive nodes. Also, to direct adjuvant radiation. আমি আমার রেডিয়েশন কতটুকু দিব, আমি কি শুধু অবজারভেশন করব পেশেন্টকে, না ভল্ট ব্র্যাকি দিব, নাকি ইবিআরটি, নাকি হোল অ্যাবডোমেন ইরেডিয়েশন। Sentinel lymph node biopsy. The hypothesis is if one or more sentinel nodes are negative, the remainder of regional nodes will be negative. বলা হয় যে প্রথম একটা লিম্ফ নোড যদি নেগেটিভ থাকে তার ড্রেনিং এরিয়াতে বাকিরাও নেগেটিভ হবে। সো কমপ্লিট লিম্ফাডেনেক্টমি কুড বি অ্যাভয়েডেড টু অ্যাভয়েড মরবিডিটি। তো এখন ডেভেলপড কান্ট্রিতে অনেকেই করে, আমাদের পাশের কান্ট্রিগুলোতে করে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি, আমরা এখনো করি না। There are 3 approaches of sentinel lymph node biopsy: by injection of blue methylene blue dye and radio tracer technetium-99. It can be done injection through cervix or around the tumor through hysteroscopy.
or subserosal myomaterial injection at the fundus. So part 2 আর যারা সাবস্পেশালিস্ট স্টুডেন্ট তাদের অনেক সময় শর্ট নোট আসে রোল অফ লিম্ফ্যাডেনেক্টমি ইন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অথবা সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি বলতে কি বুঝো? ওমেন্টাল বায়োপসি, grade 3 or deeply invasive lesions, occult omental metastasis may occur. So omental biopsy performed as a part of surgical staging. If omentum appears normal, a 5 cm by 5 cm biopsy should be taken. আচ্ছা, এখানে আমরা একটা পয়েন্ট করতে চাচ্ছি, এর কি কোনো রোল আছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে? They mentioned that in selected patients with marked obesity and medical problems, high risk for abdominal operation under general anesthesia, vaginal hysterectomy should be considered. The advantage is shorter operation time, less blood loss, shorter postoperative stay. So there are also role of vaginal hysterectomy. Now, adjuvant radiation. High-risk patient surgical staging has allowed the therapy to be tailored to needs of the individual. এই যে আমরা যে সার্জিক্যাল স্টেজিং এতক্ষণ অনেকগুলি স্লাইডে আমি বলে যাচ্ছি বারবার যে সার্জিক্যাল স্টেজিং এই সার্জিক্যাল স্টেজিং এর ফলে কি হচ্ছে, আমার রেডিয়েশন থেরাপিটা আমি স্পেসিফিক করে ফেলতে পারছি, কমিয়ে দিতে পারছি অথবা দিচ্ছি না, তাতে পেশেন্ট বেনিফিটেড হচ্ছে। Though indications for adjuvant radiation remain still controversial. So, the options of postoperative management through adjuvant radiations are observation, vault brachytherapy, external pelvic radiation, extended field radiation, or full abdominal irradiation. But there are risks of developing a second primary in radiation exposed patient. The increased exposure to radiation lead to increased development of other pelvic cancers. The latency of exposure may be more than 10 years or 20 years. Up to 40% of development of endometrial cancer after pelvic radiation for any other cause like carcinoma of urinary bladder, vagina, vulva, sarcoma, colon or rectum. সো রেডিয়েশন দেওয়ার জন্য আমাদের অনেক বেশি কেয়ারফুল হতে হবে, কোনো কারণে রেডিয়েশনের ডোজ এক্সিড করা যাবে না, একেবারে স্পেসিফিক হতে হবে। তো একটা সময় দেখা যেত যে পেশেন্ট এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা নিয়ে আসছে, আমরা বোর্ডে নিয়ে যেতাম, বোর্ডে নেওয়ার পরে দেখা যেত যে হ্যাঁ রেডিয়েশন দিয়ে দেন, আমরা হয়তো অ্যাডভাইস রেডিওথেরাপি, কিন্তু এখন সেই দিন চেঞ্জ হয়ে গেছে, সবাই এখন পড়াশোনা করে জানতে পেরেছে লো রিস্ক তাদেরকে আমরা অবজারভেশনে রাখতে পারি অথবা শুধুমাত্র ভল্ট ব্র্যাকে দিতে পারে। তো এই যে অ্যাডজুভেন্ট রেডিয়েশনটা এটা আমি সিলেক্ট করতে পারবো আফটার সার্জিক্যাল স্টেজিং। এখন মুশকিল হলো কি, আমরা যখনই বলি যে 2 স্টেপ, মানে আমি প্রথমে ডিএনসি করতে হবে তারপর ফুল থরো সার্জিক্যাল স্টেজিং করতে হবে, তখন দেখা যায় যে অনেকে আমাদের কলিগ তারাই বলে আরে ডিএনসি করব, পেশেন্ট যখন শুনে ডিএনসি করব তখন পেশেন্ট আর আসে না, ডিএনসি করার পর চলে যায়। কিন্তু পেশেন্ট চলে যাক, আমি ডায়াগনোসিস করতে, পেশেন্ট চলে যাওয়া তো বড় কথা না, কেয়ারফুল ডায়াগনোসিস তো ইম্পর্টেন্ট। ডিএনসি করার পরে সেকেন্ড স্টেপে গিয়ে আমরা ঠিক করবো যে এটা সার্জিক্যাল স্টেজিং আমরা করব। সার্জিক্যাল স্টেজিং করার পরে ফার্দার ট্রিটমেন্ট আমার অ্যাডজুভেন্ট লাগবে কি লাগবে না এটা আমি, তাতে পেশেন্টের মরবিডিটিটা কমে যাবে, কেমোথেরাপি morbidity কমে যাবে। Now stage 3 disease, tumor involving uterine serosa, uterine tubes or ovaries. All macroscopic disease can be removed by surgery. Still stage 3A, but it can be removed by surgery. But no randomized control trial to guide adjuvant therapy. External pelvic radiation and systemic chemotherapy also appropriate. Stage 3B and stage 3C. Cancer has spread in the vagina, pelvic lymph node, and para-aortic lymph nodes. Isolated vaginal mets are rare, but pelvic and para-aortic lymph nodes involvement upstages the disease to stage 3.
সো অ্যাপারেন্টলি মনে হয় যে স্টেজ 2, কিন্তু সার্জিক্যাল স্টেজিং করার পরে যদি লিম্ফ নোড পজিটিভ থাকে তখন এটা কিন্তু আপ স্টেজ হয়ে স্টেজ 3 হয়ে যায়। হাউএভার সার্ভাইভাল ইজ সিমিলার। Now stage 4. Endometrial cancer extending into the bladder and rectum is very uncommon, only 0.6%. However, treatment must be individualized. Stage 4 এ আসলেও আমি পেশেন্টকে ট্রিটমেন্ট দিব না, এটা হবে না। পেশেন্টকে আমাদের কনসিডার করতে হবে, যে স্টেজেই আসুক তাকে চিকিৎসা দিতে হবে। The treatment may be by modified pelvic exenteration with or without pelvic radiation and chemotherapy. And in case of stage B, 4B, distant metastasis to liver, lungs, brain, including intra-abdominal metastasis or metastasis in inguinal lymph nodes. These stages are very usually uncommon and the results of therapy are very poor. So, well-differentiated adenocarcinoma may metastasize due to prolonged patient or physician delay or cervical stenosis. এখানে দেখা যাচ্ছে হয়তো ওয়েল ডিফারেন্সিয়েটেড ছিল, কোনো কারণে সার্ভাইকাল স্টেনোসিস থাকার কারণে পেশেন্ট হয়তো ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করতো, সেই ব্লিডিং নিয়ে সে প্রেজেন্ট করলো না, অথবা পেশেন্ট দেরি করে আসলো, অথবা ফিজিশিয়ানই ডায়াগনোসিস করতে পারলো না। এসব ক্ষেত্রে দেখা যায় যে ওয়েল ডিফারেন্সিয়েটেড অ্যাডেনোকার্সিনোমা সামটাইম প্রেজেন্ট ইন স্টেজ 4 ডিজিজ, এবং তাদের দেখা যায় যে ERPR পজিটিভ, and that will lead to prolonged survival with progestin therapy before or after THBSO and possibly radiation therapy. এই কেসগুলোতে আমরা প্রজেস্টিন থেরাপি দিতে পারি, ইনিশিয়ালি প্রাইমারিলিও দিতে পারি, অথবা অপারেশনের পরেও দিতে পারি, অথবা রেডিয়েশনেরও আগে পরে দেওয়া যায়। তো ট্রিটমেন্ট মাস্ট বি ইন্ডিভিজুয়ালাইজড, এ কম্বিনেশন অফ সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি or hormone therapy. So major objectives to achieve local disease control in the pelvis, খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে এই স্টেজ 4 ডিজিজ আমরা অ্যাডভান্স স্টেজ কিছু করা যাবে না, এই ধরনের কথা বলা যাবে না। এই পেশেন্টের সাফারিংস অনেক, তো এই সাফারিংস কমানোর জন্য পেশেন্ট যে কোনো কজ নিয়ে আসলেও তাকে প্যালিয়েশনের চিন্তা করে আমরা তাকে ম্যানেজমেন্ট দিব, যে কিছু হোক, যা কিছু হোক, আমাদের হাতে যা কিছু আছে তা দিয়ে। Major objectives to achieve local disease control in the pelvis in order to palliate bleeding, vaginal discharge, pain, and fistula formation. Now, I will discuss some special clinical circumstances related to endometrial cancer. Endometrial cancer diagnosed after hysterectomy. হ্যাঁ, আমরা আমাদের সেন্টারে এইরকম কেসগুলোই বেশি পাই, প্রাইমারি কেস খুব কম পাই। আমাদের কাছে হয় হিস্টেরেক্টমি করে আসে, অথবা দেখা যায় যে ইনকমপ্লিট সার্জারি করে ওপেন অ্যান্ড ক্লোজ করে আসে। তো পেশেন্ট আসলে আমাদের ট্রিটমেন্ট তো দিতে হবে, সে যে যখন যেভাবেই আসুক, পেশেন্ট তো প্রায়োরিটি দিতেই হবে, কারণ পেশেন্ট তো আমাদের গেস্ট। তো আমার যদি অ্যাটিটিউড অনেস্ট থাকে তাহলে আমি কিন্তু পেশেন্টকে হেল্প করতে পারবো। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে এই ট্রিটমেন্টগুলো করতে গিয়ে তারা তাদের জমি জমা এবং টাকা পয়সা বন্ধক দিয়ে ফেলে, কিংবা অনেক লোন করে ফেলে তারা, শেষ অবস্থায় আমাদের কাছে আসে। তো এই অবস্থা না হয়ে যদি প্রথমেই আসতো, বলা হয় যে ফার্স্ট অপারেশন ইজ দ্য বেস্ট অপারেশন, ফার্স্ট অ্যাটেম্পট অফ এক্সামিনেশন ইজ দ্য বেস্ট অ্যাটেম্পট ফর পাস। তো এখানেও সেরকম যে দর্জি যখন প্রথম কাটে, প্রথম কাটাটা খুব ভালো, কিন্তু যখন তাকে আবার নতুন করে কাটতে হয়, রিমডেল করতে হয়, সে রিমডেলটা ভালো হয় না। বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমারের জন্য এটা ক্ষতিকর। তো আমাদের এই কথা চিন্তা করতে হবে যে আমি কেয়ারফুল ডায়াগনোসিস এই কারণেই করব যে তাকে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট এবং বেস্ট আউটকাম দেওয়ার জন্য। তো in this situation, the cancer diagnosed after hysterectomy, this situation should be avoided. প্রথমে আমার প্রিভেনশন, আমরা এইসব সিচুয়েশন অ্যাভয়েড কি করে করব? বাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিঅপারেটিভ ইনভেস্টিগেশন অফ অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং অ্যান্ড রুটিন ওপেনিং অফ ইউটেরাস ইন অপারেশন থিয়েটার। হয়তো আমি একটা বেনাইন কজেই অপারেশন করছি, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, কিন্তু আমি সেকশন করব ইউটেরাসকে, অপারেশনের পরেই সেকশন করে দেখব আর দেয়ার এনি লিশন ইন দ্য ইউটেরাস। সো if unsuspected cancer is discovered, যখন আমি দেখলাম যে এখানে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে, সাথে সাথে কি করব? অ্যাডনেক্সা ক্যান বি রিমুভ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট সার্জিক্যাল স্টেজিং পারফর্ম। তার সাথে সাথে আমার লিম্ফ নোড, ওমেন্টাম সবকিছু আমি রিমুভ করব,
একেবারে অ্যাপ্রোপ্রিয়েট সার্জিক্যাল স্টেজিং করব। আমি যদি সার্জারি শুরুও করে দিই, তারপরও ফিল্ডে যে সাথে সাথে আমরা সেকশন করে দেখব ভিতরে কোনো লিশন আছে কিনা। আর এইরকম একটা পেশেন্ট যদি আমার কাছে পোস্ট অপারেটিভ পিরিয়ডে অন্য কোথাও থেকে রেফার হয়ে আসে, তখন মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এক্সক্লুড মেটাস্টাসিস। So we have to do PET CT or only CT scan of chest, pelvis and abdomen to exclude metastasis in the pelvis or in brain or chest. We will do, in some case, CA125 may help. In advantage, the level is increasing. Because you know, CA125 is a non-specific marker, though it is a non-specific marker, but it has its prognostic value. Involvement of peritoneum lead to increased level of CA endometrium. So in advanced case, involvement of peritoneum lead to increased level of CA endometrium. So it will guide us as a advanced case. Very important issue. Laparotomy is usually indicated if scan reveals lymphadenopathy or metastasis. এটা অনেকেই আমরা হয়তো অনেক সময় করতে চাই না, যে পেশেন্ট একটা অপারেশনের ধকল শেষ করে আসলো, এখন ওকে আবার ল্যাপারোটমি আমরা করব, কিন্তু তার যদি লিম্ফ্যাডেনোপ্যাথি থাকে, মেটাস্টাসিস থাকে, ফুল সার্জিক্যাল স্টেজিং না করলে পেশেন্ট বেনিফিটেড হবে না, তার রেডিয়েশনও টেইলর করা যাবে না। মানে আমরা না বুঝে তাকে রেডিয়েশন দিয়ে দিতে হবে, হয়তোবা সেটা বেশিও হতে পারে, ওভারও হতে পারে, আন্ডারও হতে পারে। তো এই কারণে এখন সাজেশন হলো, যদি প্রিভিয়াসলি অপারেটেড কেসও থাকে, তার যদি কোনো লিম্ফ্যাডেনোপ্যাথি অথবা মেটাস্টাসিস থাকে, তখন রিল্যাপারেটমি করতে হবে। But on the other hand, if patient is fortunate one, all investigations are negative, grade 1 and grade 2 endometrioid lesion with less than 1/2 myometrial invasion, no treatment needed at all. But one can do, those who are experienced in laparoscopic surgery, laparoscopic prophylactic oophorectomy is advisable to reduce risk of ovarian cancer. তাহলে যারা আমরা ল্যাপারোস্কোপি জানি, হ্যাঁ, তার কাছে পরে আসলে একটা হোপ আছে যে আমি একটা কিছু করতে পারবো, ল্যাপারোস্কোপি করে আমরা ওভারি রিমুভ করতে পারি। কারণ দেখা যাচ্ছে যে সিএ এন্ডোমেট্রিয়ামের অনেক কেসই ওভারিতে মেটাস্টাসিস হয়, ওভারিতে চলে যাচ্ছে। এতক্ষণ আমরা দেখলাম যে একা শুধু সিএ এন্ডোমেট্রিয়াম হয় না, অনেক ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার অ্যাসোসিয়েটেড থাকে। তো আর এই জিনিস আমি কখন কেয়ারফুলি চিন্তা করব যে তার ল্যাপারোস্কোপিক প্রোফাইল্যাক্টিক ওফোরেক্টমি অথবা আমাকে রিল্যাপারেটমি করা লাগতে পারে, particularly if there is any family history of breast, ovarian or colon cancer, Lynch syndrome, family history of breast cancer, অথবা পেশেন্টের নিজেরই যদি ব্রেস্ট ক্যান্সার থাকে অথবা ওভারিয়ান or colon ক্যান্সার থাকে, তার অন্য ক্যান্সার তো সাথে থাকতে পারে, অ্যাসোসিয়েট হতে পারে, তখন প্রোফাইল্যাক্টিক ওফোরেক্টমি করে দিতে হবে। On the other hand, for all other lesions, re-laparotomy with removal of admixture, surgical staging, appropriate post-operative radiation should be included. What are the synchronous tumors? There are some synchronous primary tumors in the endometrium and ovary, commonly occurs in young women. Studies show it is less than 3%, but occurs in young women, concomitant tumors in endometrium and ovary. In 50% cases, both endometrial and ovarian tumors are of endometrioid type. এখন যে এন্ডোমেট্রিয়েড টাইপ ভ্যারাইটি যেটা আমরা এন্ডোমেট্রিয়াম পাচ্ছি, এটার সাথে ওভারিয়ান টিউমারও রিলেটেড থাকে। এন্ড ওভারিয়ান টিউমারের 50% দেখা যাচ্ছে এন্ডোমেট্রিয়েড ভ্যারাইটি, যেটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড। তো distinguishing between primary and metastatic lesion may be difficult. So we can take help from immunohistochemical expression of ERPR. It is positive in 62% case if it is originate from endometrium, or immunostaining of or BCL2. It is present 32% case in case of CA endometrium, CA ovary, carcinoma of ovary. Now, patient with tumor confined to uterus and ovary has 10% chance of recurrence within 5 years compared with 27% in metastatic disease. দেখা যাচ্ছে যে একটা মেটাস্ট্যাটিক ডিজিজে সেটা 27% মেটাস্ট্যাটিক হতে পারছে 5 ইয়ার্সে, বাট years patient with tumor confined to uterus and ovary has 10% chance of recurrence within 5 years. 5 years সে
ওভারি আর ইউটেরাসে যদি একসাথে থাকে শুধু রেকারেন্স হচ্ছে 10%, কিন্তু দেখা যাচ্ছে যে আদার কেসে 27% হলো মেটাস্ট্যাটিক ডিজিজ হয়ে যায়। আর ট্রিটমেন্ট অন দ্য বেসিস অফ ইচ অ্যাজ প্রাইমারি টিউমার, দুটোকেই আমরা মনে করতে পারি প্রাইমারি। মেনি কেসেস সার্জারি অ্যালোন ইজ এডিকুয়েট, শুধুমাত্র সার্জারি করলে দেখা যাচ্ছে যে অ্যাডজুভেন্টও লাগে না। ওভারি এন্ডোমেট্রিয়াম একসাথে আমরা যদি কম্প্রিহেন্সিভ সার্জিক্যাল স্টেজিং করতে পারি, করার পরে সার্জিক্যাল স্টেজিং এর করার পরে আমাদের যে অ্যাডজুভেন্টটা আমরা টেইলর করতে পারি, দেখা যাচ্ছে যে শুধুমাত্র সার্জারি সামটাইম ইনাফ। Now, endometrial cancer in young women. 5% of endometrial cancer occurs in women under 40 years of age or younger. Majority have a history of chronic anovulation and tumors are well differentiated. A minority, that means only 10% associated with Lynch syndrome. We have already mentioned that Lynch syndrome is associated with endometrial cancer. That means hereditary non-polyposis colorectal cancer with variable histological spectrum. On the other hand, adenocarcinoma of endometrium is occasionally developed in very young women, less than 30 years or younger, in association with PCOS. Though 90% are well differentiated and limited to endometrium. Now, in young age, it is fertility concern. এই সময় ট্রিটমেন্ট দেয়া একটা বিশাল ডাইলেমা। So, an MRI is desirable pre-treatment to exclude significant myometrial invasion and should have grade 1 histology and PR positive. আমরা ফার্টিলিটি প্রিজার্ভ কখন করব? যখন শুধুমাত্র স্টেজ 1 গ্রেড 1 থাকবে আর একটা এমআরআই প্রি ট্রিটমেন্ট আমরা করে নিব যেটা বললো যে মায়োমেট্রিয়াল কোনো ইনভেশন নাই, এরকম একটা কেসে ফার্টিলিটি প্রিজার্ভ করা যায়। So therefore regression of the carcinoma in 70 to 85% cases with variety of progestin. So we use progestin for regression of the carcinoma. 3 months use of megestrol acetate orally 160 to 320 milligram per day. Usual approach followed by endometrial biopsy or curettage. এই যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট করার পর 3 মাস পরে অবশ্যই এন্ডোমেট্রিয়াল বায়োপসি এবং কিউরেটেজ করতে হবে। তো এই যে পেশেন্টগুলো, এই গ্রুপ অফ পেশেন্টকে প্রথমেই কাউন্সেলিং করতে হবে। তার যে রেকারেন্সের রিস্ক আছে এটা তাকে ভালোভাবে কাউন্সেলিং করে বলতে হবে, কারণ ডকুমেন্টেড না থাকলে সে তখন বলবে না আমার তো ফার্টিলিটির চেয়ে আমার জীবনই বড় ছিল। সুতরাং প্রথমে কাউন্সেলিং করতে হবে যে সে যদি ইউটেরাস রাখে এবং ফার্টিলিটি চায় তাহলে তার একটা রিস্ক অফ রেকারেন্স আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 monthly use of megestrol acetate lead to cure in 70 to 85% of cases. So it must be followed by biopsy or curettage. Some are very interested to use LNG IUD that delivers higher dose of hormone to the tumor and better compliance as decreasing systemic side effects. That means less weight gain and decreased venous thromboembolism. On the other hand, in Korea, they have studied photodynamic therapy by red laser light through hysteroscope. They showed that the complete remission observed in 75% cases of endometrial cancer, those who wants fertility preservation. So imaging of ovaries is very important before any decision of conservative management, because ovarian involvement is 29% in less than 45 years. As we have already mentioned that synchronous ovarian malignancy. So it is very important imaging of ovaries before any decision of conservative management. On the other hand, no consensus on long-term conservative management. Hysterectomy after childbearing recommended. So to avoid need for hormone and surveillance with TBS, one should do hysterectomy after
or after completion of family. তাহলে এরকম যে একটা লং টার্ম ট্রিটমেন্ট ওকে আমরা দেব না, কারণ তাকে টিবিএস করে এবং সবসময় তাকে হরমোন দিতে হবে, আবার টিবিএস করতে হবে, কিউরেট করতে হবে, এরকম একটা সার্ভিলেন্সে না রেখে ফ্যামিলি কমপ্লিট হলে হিস্টেরেক্টমি করে দিতে হবে। সো অন দি আদার হ্যান্ড, ভেরি ইম্পর্টেন্ট, legal justification of ovarian preservation unless psychological reason. এখন সাইকোলজিক্যাল কারণে অনেক পেশেন্ট হয়তো চাবে যে আমি ফেসবুক দেখেছি ওভারি রিমুভ করলে হট ফ্ল্যাশ হয়, শরীর খারাপ হয়, বোন বলতে পারে, কিন্তু অনেক কিছু বলতে পারে, তারপরেও আমরা অ্যাপ্রোচে যাব না, ফ্যামিলি কমপ্লিট হলে হিস্টেরেক্টমি করে দিব। তো লিটল জাস্টিফিকেশন অফ ওভারিয়ান প্রিজার্ভেশন আনলেস সাইকোলজিক্যাল রিজন থাকলেও তাকে প্রপার কাউন্সিলিং করে আমরা ওভারি রিমুভ করব বিকজ অফ সিনক্রোনাস ওভারিয়ান ম্যালিগন্যান্সি। নাও আমি আমার প্রেজেন্টেশনের শেষে চলে এসেছি মোটামুটি। তো তাদের স্পেশালিটি মিউট করো ফারহানা, তুমি একটু মিউট করো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফারহানা। Lynch syndrome, it is an autosomal dominant, accounts for 2 to 5% of all endometrial cancer. This is due to germline mutation in the DNA mismatch repair gene. এই MMR কিন্তু ভুলা যাবে না, mismatch repair gene, এটা মামস মিজেলস রুবেলা না, mismatch repair gene. And endometrial cancer is a sentinel cancer for Lynch syndrome in 50% case. So full family history is important. In 50% of cases of endometrial cancer diagnosed with Lynch syndrome have no relevant family history. আবার on the other hand দেখা যাচ্ছে যে এরকম যে 50% of endometrial cancer Lynch syndrome ডায়াগনোসিস করা হলেও তাদের কোনো রেলিভেন্ট ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যায় না। সো আইডিয়াল ক্যান্ডিডেট ফর স্ক্রিনিং, আমরা তো বলি যে সি এন্ডোমেট্রিয়ামের ডেফিনিট কোনো স্ক্রিনিং নাই, কিন্তু স্ক্রিনিং কাকে করব? আইডিয়াল ক্যান্ডিডেট ফর স্ক্রিনিং অ্যান্ড রিস্ক রিডিউসিং মেজার্স are these groups who are risk for development of Lynch syndrome. So she can use OCP during reproductive years and hysterectomy following childbearing. So now follow up. Every 3 monthly for first year, 4 monthly for second year, and 6 months until 5 years. 10% cases recurrence occur beyond 5 years. So women with endometrial carcinoma have a risk of breast cancer but higher risk of colorectal cancer compared to general population. For that reason, surveillance provides valuable psychological support and opportunity for secondary cancer preventive strategy. We can do mammogram for breast cancer, fecal occult blood test or colonoscopy for colorectal cancer. So sometimes we do vault smear if no adjuvant radiotherapy. Only in those cases, stage 1, grade 1, only observation case only. Those cases who has no history of adjuvant RT, we follow up the patient with vault smear. PET CT imaging, 95% sensitivity and 92% specificity for detection of recurrent disease. সো কোনো পেশেন্ট আমার যদি মনে হয় হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে যে অলরেডি রেকারেন্স হয়ে গিয়েছে, তখন শুধুমাত্র আমি হিস্ট্রি এবং ক্লিনিক্যাল ফাইন্ডিংসের উপর বেস করে পেশেন্টকে পেট সিটি করতে দেব। ঢালাওভাবে সকলকে পেট সিটি করতে দেওয়া যাবে না যদি আমার ক্লিনিক্যাল ফাইন্ডিংস সাজেস্টিভ না হয়। এরকম একটা দামি পরীক্ষা, কস্টলি পরীক্ষা আমি দেব না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স হিয়ারিং। আর I like to give thank you to Genesis Online University for giving me a scope to share my knowledge and experience of endometrial cancer with all of you. So thank you very much for your patience hearing. If you need to I need to give any answer, you can
send the question to the chat box or my WhatsApp or Messenger. I will give you all answer, inshallah.